দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় সিটি নির্বাচন ও বিদেশি পর্যবেক্ষণ। আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য জনাব ওয়ারেস হোসেন বেলাল, বীর প্রতীক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক জনাব পীর হাবিবুর রহমান। আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে অ্যাডভোকেট আহমেদ আজম, আপনার কাছে জানতে চাই, আজকের বন্দরনগরী চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের নিয়ে প্রধানমন্ত্রীর একটা বৈঠক ছিল। ওই বৈঠকে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন যে বিএনপি সিটি নির্বাচন আসা ও যাওয়া দুইটাই নাটক ছিল, এবং এর পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। কি বলবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধান নির্বাহী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনবারের জন্য দেশের প্রধান নির্বাহী ছিলেন। কাজেই ওনারা অনেক রাজনৈতিক কারণে অনেক কথা বলেন, আমি সে কথায় যাব না। ওনারা অনেক সম্মানিত ব্যক্তি, সে কথার উত্তরে যাব না। আপনার কথার জন্যে আমি এই আলোচনাটায় আসতে চাই যে বিএনপি বা 20 দলীয় জোট কোনো উদ্দেশ্যেই বা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এই নির্বাচন বয়কট করবার, বা নির্বাচনে যাবার আগে অন্য কোনো উদ্দেশ্যই ছিল না। ছিল যে বিএনপি যেহেতু জনগণের দল, এটা ভোটের রাজনীতি করে বিএনপি, অতএব সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এবং বিএনপি আগেই ঘোষণা দিয়েছে যে 5 জানুয়ারির পরে যে সরকার এসছেন এই সরকারের অধীনে কোনো জাতীয় সংসদের উপনির্বাচনে তারা যাবেন না, সেই হেতু তারা যাননি। বেশ কয়েকটি নির্বাচনই হয়ে গেছে, কিন্তু স্থানীয় নির্বাচনে এর আগেও আপনি দেখেছেন যে উপজেলা নির্বাচনে গেছে এবং এবারও তারা ঘোষণা দিয়েছেন যাবেন। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর বিএনপি এই নির্বাচন থেকে ফিরে আসারও কোনো উদ্দেশ্য ছিল না, এই কারণেই যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার গাড়িবহরে 1, 2, 3 দিন হামলা করবার পরেও তিনি বলেছেন আমরা নির্বাচনে যাব, থাকব। 4র্থ দিন তিনি নিজে যখন আক্রান্ত হয়েছেন তখনও বলেছেন যে আমরা নির্বাচনে থাকব, হার জিত যাই হোক না কেন জনগণ ভোট দেবে, হারলেও আমরা থাকব, জিতলেও আমরা থাকব, জনগণের প্রতি আমাদের সেই শ্রদ্ধাবোধ আছে। কিন্তু নির্বাচনের দিন সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত এই 2.5 ঘন্টা সময়ে যখন ঢাকা এবং চিটাগংয়ের প্রায় সবগুলো কেন্দ্রের এজেন্ট যখন টেলিফোন করে জানালো যে আমরা বলতে গেলে কোনো কেন্দ্রেই থাকতে পারছি না, আমাদের অনেককে ঢুকতে দেয়নি, অনেককে বের করে দিয়েছে, এবং সেখানে নির্বাচনের নামে উৎসব হচ্ছে। কিসের উৎসব? সিল মারার উৎসব, দখলের উৎসব। কাজেই 11টা পর্যন্ত যখন প্রায় সকল কেন্দ্রের খবর চলে এলো, তখন এই দখল উৎসবের জয়কে স্বীকৃতি দেওয়ার চাইতে বরং প্রত্যাখ্যান করা ভালো। আমি বলবো যে বিএনপি বা 20 দলকে সরকার বা নির্বাচন কমিশন নির্বাচন থেকেই বের করে দিয়েছে, আর বাধ্য হয়ে বেরিয়ে এসে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এবং এই ধরনের নির্বাচনে আমি বলবো যে নির্বাচন সম্পর্কে ভোটারদের এবং জনগণের ভেতরে একটা অনীহা তৈরি হবে, কারণ এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। জনগণ ভোট দিতে যাবার উদ্যোগ নেওয়ার পরে পত্রিকায় দেখেছি পরের দিন সকল পত্রিকা জয়লাভ হয়ে গেছে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ যারা দখল করেছে তারা বলছে আপনাদের ভোট দিতে হবে না, কষ্ট করে আপনাদের ভোট আমরা দিয়ে দিয়েছি। এই যখন অবস্থা, এই ধরনের নির্বাচন বা এই ধরনের কর্তৃত্ববাদী নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করবে এবং গণতন্ত্রকে ধ্বংস করবে, এবং এই ধরনের নির্বাচন প্রমাণ করে
যে গত ৫ জানুয়ারির নির্বাচন দলীয় সরকারের অধীনে অংশ না নেওয়া কতটা যৌক্তিক এবং আপনার কাছে সংগত আবার ছিল। আসবো অ্যাডভোকেট আজম। জনাব ওয়ারাসাত হোসেন বেলাল, কোনো ওই একই সভায় প্রধানমন্ত্রী বললেন যে কোনো আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। তার মানে কি আন্তর্জাতিক চাপ আছে নাকি আসতে পারে? দেখুন, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে বিদেশিরা সবসময় চেষ্টা করে তাদের কর্তৃত্বটা ফোটানোর জন্য। এটা আমরা অনেক কাল ধরেই লক্ষ্য করেছি। এইবার প্রথমবারের মতো আমরা এটাও প্রত্যক্ষ করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি এই ধরনের রক্তচক্ষুকে সবসময় উপেক্ষা করেছেন। উপেক্ষা করে উনি ওনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে উনি এগিয়ে গেছেন দৃঢ়চিত্তে। এবং এই দৃঢ়চিত্তে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে উনি কিন্তু একটা কাজ করেছেন। বাংলাদেশে আজকে যে ধরনের একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি অথবা আমাদের অর্থনৈতিক উন্নয়ন, যে উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের একটা দৃঢ়চেতা পদক্ষেপের কারণে সম্ভব হচ্ছে। উনি যদি অথবা আমরা যদি নতজানু একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলতে চেষ্টা করতাম, তাহলে কিন্তু এই বিষয়টা আমরা পেতাম না। পদ্মা সেতু হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে পদ্মা সেতু। এখন আজম ভাই অত্যন্ত সজ্জন মানুষ, সজ্জন ব্যক্তি, আমার প্রিয়ভাজন। উনি কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে নির্বাচনে বিএনপি এসেছে, নির্বাচনে যদি বিএনপি আসবেই অথবা এসেও থাকে, তাহলে আমরা 11টার সময় দেখেছি তারা উইথড্র করেছে। এবং তার 2 দিন আগে কিন্তু কিছু টেলিফোনিক কনভারসেশন হয়েছে, যেই টেলিফোনিক কনভারসেশনগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি এই নির্বাচনে থাকছে না। এবং কিভাবে কি কায়দায় এটা করা হবে সেগুলো আজকে সবার জানা, সবাই জানে, আপনারাও জানেন সবাই। এটা কেন, এই কেনটা কিন্তু বুঝতে হবে, না হলে বাংলাদেশ বারে বারে হোঁচট খাবে, কিন্তু হোঁচট খাবে। বিএনপি হচ্ছে সেনাবাহিনীর ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটা কিন্তু জনগণের পালসটাকে ধরতে পারে না, জনগণের পালস কি সেটা বুঝতে পারে না। বঙ্গবন্ধু তার সারা জীবনের উত্তাপ দিয়ে কিন্তু বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছিলেন। কেন? উনি একটা হাত ধরলেই, একজন বাঙালির গায়ে হাত ধরেই বুঝতে পারতেন ওর মন কি বলছে, ওর মনের কথাটা কি। বঙ্গবন্ধু সমস্ত বাঙালির মনের কথাটার, মনের নির্যাসটা একত্র করে উনি উপস্থাপন করেছেন। সেই উপস্থাপনার মধ্য দিয়েই কিন্তু ধীরে ধীরে সংগঠিত হয়েছে বাঙালি জাতি। মুক্তিযুদ্ধের দিকে আমরা এগিয়ে গেছি। একটা গণতান্ত্রিক আধারের মধ্যে থেকে একটা মুক্তিযুদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে, এটাই প্রথম। সেভাবেই আমরা অগ্রসর হতে চেয়েছিলাম, কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে। তারপর আমাদের উল্টো পথে যাত্রা। সেই উল্টো পথে যাত্রার সময় আমরা বারে বারে এই কনস্পিটোরিয়াল যে কার্যক্রম, এই কনস্পিটোরিয়াল কার্যক্রমটা থেকে কোনো অবস্থাতেই বিএনপিকে বের করে আনা যাচ্ছে না। যেমন আজম ভাই বলেছেন একটা কথা, যে বিএনপি 11টার সময় বুঝতে পারল। বিএনপি তো আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা বেরিয়ে আসবে সেখান থেকে। এবং সবচেয়ে মজার কথা দেখেন, চিটাগাং নির্বাচনটার দিকে যদি আমরা তাকাই, তাহলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে বিএনপি নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে। সেটা হচ্ছে, মঞ্জুর সাহেব উনি ভালো মানুষ, উনি নির্বাচিত হয়েছেন এর আগে। উনি নিজেই স্বীকার করেছেন ওনার প্রেস কনফারেন্সে, যে উনি যখন গেছেন সেখানে দেখা গেল তার কোনো নির্বাচনী এজেন্ট নাই, এজেন্টরা আসে নাই। ওনার মানে একটা তালগোল পাকানো একটা অবস্থা, যারা আসার কথা তারা আসছে না। মানে ওনার সাথে দস্তুর মতো বিট্রে করা হয়েছে, যেই কারণে উনি রাগে দুঃখে ওনার রাজনীতিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছু রাজনীতিবিদকে নিয়ে যদি সেই দলের প্রধান অথবা সেই দলের কর্মকর্তারা এ ধরনের কর্মকাণ্ড করেন, তাহলে সেই ধরনের একটা দলে যখন প্রধান, ধরুন আমার বেগম খালেদা জিয়াই, উনি যখন ডাক দিবেন যে উনি একটা কর্মসূচি থ্রো করেছেন, ডাক দিচ্ছেন, জনগণকে ডাক দিচ্ছেন, জনগণ আসছে না। বিগত নির্বাচনের সময় আমরা দেখেছি, নির্বাচন পরবর্তী আন্দোলনটার মধ্যে আমরা দেখেছি, যখন উনি ওনার অফিসে যে আন্দোলন পরিচালনা করছেন,
তখন উনি প্রথম ডাক দিয়েছেন জনগণকে, জনগণ রাস্তায় বের হচ্ছেন না। উনি ডাক দিচ্ছেন কর্মীদেরকে, কর্মীরা রাস্তায় বের হচ্ছে না। উনি ডাক দিচ্ছেন নেতাদেরকে, নেতারা ঘরে বসে আছে। কথা আসতে পারে ধর পাকড়, এইটা সেইটা অনেক কিছু। রাজনীতিতে ধরপাকড় থাকবেই, রাজনীতিতে গুলি, টিয়ার গ্যাস এগুলো থাকবেই। গুলিতে মারা যাবে, ছাত্র মারা যাবে, জনগণ মারা যাবে, এটা মারা যাবেই। এগুলোকে উপেক্ষা করে আসতে হবে। সেই ডেডিকেশন যদি না থাকে তাহলে একটা দল চলবে কিভাবে? আমি আন্তর্জাতিক চাপের কথা জিজ্ঞেস আর আন্তর্জাতিক চাপের বিষয়টা জনগণ নেত্রী পরিষ্কারভাবে বলেছেন, পরিষ্কার ভাষায় বলেছেন। জন কেরি আমাকে টেলিফোন করেছে এবং জন কেরিকেও আমি বলে দিয়েছি এটা আমার ইন্টারনাল অ্যাফেয়ার। বান কি মুন টেলিফোন করেছেন, উনি উল্টো বান কি মুনকেই দায়িত্ব দিয়েছেন যে আপনিই দেখুন এটা এই ঘটনা ঘটেছে, এখন দেখুন কি করা যায়। জনাব পীর হাবিবুর রহমান, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জেনারেল ওয়েন্ডি শারম্যান মানে এই আসছিলেন যে শুক্রবার দিন, উনি বললেন যে নির্বাচনের অনিয়ম, কারচুপি ও ভোটের মাঝখানে বিএনপির নির্বাচন বর্জন দুইটাতেই তারা হতাশ হয়েছেন। সব দলের সমঝোতায় এটি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে আমরা নজর রাখছি, যাতে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ উপায়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। ওয়েন্ডি শারম্যান এর এই বক্তব্য আমরা কি পাত্তা দেওয়া উচিত কি উচিত না? দেখেন, এটা তো বলবে সরকার এবং বিরোধী দল দুইজনই, তারা বলতে পারবে, কারণ তাদের সঙ্গে জনগণ আছে। তারা জানেন কতটা তারা জাতীয়তাবাদী, তারা কতটা একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রতিনিধিত্ব করেন, এইটা তারা বলতে পারবেন। এখন আমার আপনার মতো সংবাদকর্মী এমন একটি গণতান্ত্রিক সমাজে বাস করি, টকশোতে কি বলতে গিয়ে কি বলবো, পরে দেখা গেল কালকে যেখানে কাজ করে খাই সেখানে চাকরিটাই নাই। যেমন মনে করেন মাঝখানে টকশোতে কথা বলার কারণে আমার নিজেরই চাকরি চলে গেছে। জীবনে 10 বারের উপর চাকরি ছাড়লাম, জীবনে একবারই এই আমাদের চাকরি গেল। তো চাকরিটা গেল কেন? সবাই বলে যে স্বাধীনতা সংগ্রামী তুফাইল আহমেদের কারণে। ওনাকে নিয়ে দু একটা কথা বলেছিলাম। তো আমি বিশ্বাস করি না যে তুফাইল আহমেদের মতো স্বাধীনতা সংগ্রামীর কারণে চাকরি গেছে। যাই হোক, টকশোতে যাই না, ইদানিং আপনার কাছে অনেকদিন পর আসছি। আমরা কি দেখেছি? একটা জিনিস হল গিয়ে যে বেগম খালেদা জিয়া 3 মাসের একটা টানা সহিংস হরতাল অবরোধ করেছিলেন। এটা কি করেছিলেন? এটা একসময় বেলাল ভাইরা তারা জাসদ রাজনীতি দিয়ে যে হটকারী রোমান্সের পথ নিয়েছিলেন, জনগণ বিচ্ছিন্ন, সেই পথ খালেদা জিয়া নিয়েছিলেন। খালেদা জিয়া কোন পথ নিয়েছিলেন? সেই পথ নিয়েছিলেন যে একটা নকশালবাড়ি আন্দোলনের রূপ নিয়েছিল ওই বাংলায়। সেই পথ অন্ধকার রাজনীতির পথ, পেট্রোল বোমার রাজনীতি। এটা নিতে গিয়ে কী করেছেন? একদিকে শক্তি ক্ষয় করেছেন, একটা হলো জনসমর্থন, তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন রাজনীতিতে। 2, তিনি তার নেতাকর্মীদেরকে জেলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। 3, তিনি তার নেতাকর্মীদের ফেরারি জীবনযাপনে অভ্যস্ত করে দিয়েছেন। এখন বিএনপির যে করুণ দশা, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। 75-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগ নামের দলটির উপর যে দমন নির্যাতন আসছিল, সেটা শুধু সামরিক শাসকদের দমন নির্যাতনই ছিল না। সেই দিন অতি বিপ্লবী এবং উগ্র হটকারী জাসদ সবাই মিলে সেদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অপপ্রচার, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করে শেষ দেওয়ার একটা মাস্টার প্ল্যানের অংশে ছিলেন সবাই। আওয়ামী লীগ সেদিন এককভাবে তার দীর্ঘ সংগ্রামের পথে ছিল 21টা বছর। এই 21 বছর বিএনপি নিতে পারে না। বিএনপি সবসময় শর্টকাট রাস্তা পথ খুঁজেছে। বিএনপি যদি 5 জানুয়ারি নির্বাচনে আসতো, তাহলে বিএনপি মনে করেন তার গণরায় ছিনতাই হলেও বিশ্ববাসী দেখত এবং সংসদে তার শতাধিক আসন থাকতো। সবগুলো সিটি কর্পোরেশনে অবিস্মরণীয় বিজয়ের পর তারা 5 জানুয়ারি নির্বাচন এমনভাবে বয়কট করেছে যে চেষ্টা রুখে দাঁড়াতে পারে নাই। যেমন আওয়ামী লীগ 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছে, কিন্তু এটা তারা রুখে দিয়েছে। তারা 88 নির্বাচনে যায় নাই, 86 নির্বাচনে গেছে। আওয়ামী লীগ বুঝে এই নির্বাচনে যেতে হবে, ভোট ডাকাতি হয়েছে, তারা প্রতিষ্ঠিত করেছে জনগণের সামনে। 79 সালে নির্বাচনে গেছে, সে তার ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে মাত্র 39টা আসন নিয়ে, যে দল এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। কিন্তু সে জনগণকে সবসময় হাতছাড়া করতে চায় না, জনগণকে নিয়েই তার পথ হাঁটা। জনাব পীর হাবিব, আপনাকে এখানে থামাবো, আমি একটা বিরতি নিয়ে এসে আবার আপনার কাছে আসবো। থ্যাংক ইউ। আরএফএল থ্রেড পাই প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দেখছেন এসিটিভি রাতের আয়োজন RFL Thread 5 লেট এডিশন। লেট এডিশনে আমাদের আজকের বিষয় সিটি কর্পোরেশন নির্বাচন ও বিদেশি পর্যবেক্ষণ। বিরতিতে যাওয়ার আগে পীর হাবিব সাহেব আপনার কাছে ছিলাম, কতটা আমরা এই ওয়েন্ডি শারমানের বক্তব্যকে পাত্তা দিব? না, আমি বলছি তারপরে মনে করেন যে 88 সালে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে, 90 সালে এরশাদের পতন ঘটিয়েছে। এটাতে সব রাজনৈতিক শক্তিই ছিল, কিন্তু তারপরে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে বিএনপি শাসন আমলে 94 সালে, 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আপনি জানেন যে সেটাকে সে প্রতিরোধ করে দিয়েছে। বিএনপি মানতে বাধ্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা। বিএনপি সেই নির্বাচনে সেই প্যাটার্নে আন্দোলন করতে গেছে, কিন্তু বিএনপি আন্দোলনের দল না, আসলে এটা প্রমাণ হয়েছে। এবং 2001 সালে যারা মনে করেন যাদের কাঁধে ভর করে বিএনপি ক্ষমতায় এসেছিলেন জনগণের রায় নিয়ে, কিন্তু একটা আন্তর্জাতিক বা বৃহত্তম গণতান্ত্রিক দেশের একটা সহানুভূতি থাকে, সেটা অর্জন করেছিলেন বলে এই আওয়ামী লীগকে 55 সিটে ফেলে দিতে পেরেছিলেন। কারণ 2001 সালের 96 সালের নির্বাচনে যেরকম বিএনপি গণ অভ্যুত্থানের পরও সে 116টি আসন নিয়ে বিরোধী এসেছিল, আওয়ামী লীগের 55টি আসন নিয়ে আসার কথা ছিল না, আপনি জানেন। আমাদের পর্যবেক্ষণ থেকে যদি বলি, তো এইগুলো হলে গিয়ে দাবা খেলার মতো ঘটনা। সেই খেলায় মনে করেন পড়তে পড়তে আজকে বিএনপি যে জায়গায় এসেছে, বিএনপি সেখানে যে গণমানুষকে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতির দিকে সে অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হতে পারছে না। সে শর্ট পথ মানে আমার 5 বছরের মধ্যে ক্ষমতায় আসতে হবে, এটা করতে গিয়ে ভুল করেছে। যেমন আওয়ামী লীগ মনে করেন 39টা আসন, 75টা আসন এভাবে নিয়ে সামরিক শাসকদের অধীনে প্রহসনের নির্বাচন মাথায় নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হয়ে সে 21 বছর পর 96 সালে ক্ষমতায় এসেছে। 111 আওয়ামী লীগ চ্যালেঞ্জ করেছে, সেখানে ফাইট করেছে, জেলে গেছে। বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ রিটার্ন করে চলে আসছে। সে তার ওই রাজনৈতিক কূটকৌশল এবং আন্দোলন প্যাটার্ন দুটোই সে জানে। আরেকটা বিষয় আপনি দেখবেন যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয়, তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। তিনি আরেকটি কথা বলেছিলেন, বিশ্ব আজ 2 শিবিরে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তখন মনে করেন 2 সুপার পাওয়ারের কোল্ড ওয়ার যুগে তিনি এটা বলেছিলেন এবং তার মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি। সেটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ। যদিও আপনার ফৌজদারি মামলায় বিচার হয়েছে ঘাতকদের, কিন্তু ষড়যন্ত্রের বিচারটা কিন্তু হয় নাই। যাই হোক, সেটা হয়তো জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্বায়নের রাজনীতির এই যুগে সেটা আওয়ামী লীগ সরকার সেদিন করতে পারে নাই। আর বাকিরা তো এইটাকে মনে করেন তামাদিই করে দিয়েছিল। এত বড় একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, সেটাকে তারা করতেই দেয় নাই, বরং ইন্ডেমনিটি বিল এনে দিয়েছিল এবং পুরস্কৃত করেছিল প্রতিটা সরকার খুনিদের, আত্মস্বীকৃত খুনিদের। এত জঘন্য ঘটনা ঘটেছিল বাংলাদেশে। তারপরে এখন শেখ হাসিনা কি বলছেন? শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগারদের কিনা যায়, শেখ হাসিনাকে কিনা যায় না। এটা একটা বড় কথা তিনি বলেছেন এবং তিনি তার জীবনের একটা বাজি নিয়ে তিনি লড়ছেন। এই লড়াইটা তিনি কতটা অতিক্রম করবেন তিনি জানেন এবং ভবিষ্যতে বলতে পারবে। সেইখানে মনে করেন যে তিনি আরেকটা কথা বলেছেন, যেটা বেলাল ভাই বলেছেন, যে জন কেরির টেলিফোন, বান কি মুনের টেলিফোনকে আমি দেই নাই, আমল দিই নাই, এটা আমার স্বাধীন দেশ। এই যে স্বাধীন দেশ, এই যে জাতীয়তাবোধের চেতনা, এটা বঙ্গবন্ধুর মধ্যে ছিল। এইটা যে বেগম খাদিজার মধ্যে ছিল না তা নয়, কিন্তু একটি জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে যারা জড়িত, একটি গোয়েন্দা সংস্থা, প্রতিবেশী আরেকটি দেশ যাদের সঙ্গে আমরা 71-এ ফয়সলা করেছিলাম, তাদের পৃষ্ঠপোষকতায় বিএনপি জমানায় যে 21-এর গ্রেনেড হামলা, জঙ্গিবাদ, 10টা আগস্ট বিএনপিকে রাজনৈতিকভাবে কবর রচিত করেছে। সেই সব উন্নাসিকরা যারা সেদিন মনে করেছিল অস্ত্র এবং টাকার জোরে যারা ক্ষমতাকে চিরস্থায়ী করবে দলীয়করণের মাধ্যমে, তারা 111-এর মাধ্যমে তাদের যে শিক্ষাটা হয়েছে, সেই শিক্ষা থেকে তারা শিক্ষা নেয়নি। আর ইতিহাসের শিক্ষা থেকে এখন আওয়ামী লীগের অবস্থা দেখেও মনে হচ্ছে যে সিটি কর্পোরেশনে যেখানে বলছেন যে মনে করেন যে তাদের বিএনপি, আমরা একটা সংবাদ করেছিলাম, আমাদের মজুমদার ইমরান একটা রিপোর্ট করেছিল বাংলা মানবকণ্ঠে, যে অনিয়ম ভোট কেন্দ্র দখল দেখলেই বিএনপি নির্বাচন বর্জন করবে ওই দিন দুপুর 12টায়। তার মানে বিএনপির একটা আগাম সিদ্ধান্ত ছিল এবং বিএনপি আগের রাত থেকে তার নেতাকর্মীদের হয়রানি করা, কেন্দ্র ছাড়া করা, যেটা 2001 সালে আওয়ামী লীগারদের করা হয়েছিল জাতীয় নির্বাচনে, এই 3 সিটি কর্পোরেশন নির্বাচনে এটা দেখা গেছে যে এমনিতেই তো তারা মামলা মোকদ্দমায় জর্জরিত, তার সংগঠন তো বিপর্যস্ত। সে আসছিল, বিএনপির অর্জন এটাই যে বিএনপি রাজনীতিতে ফিরে আসছে।
সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে। আর আওয়ামী লীগের অর্জন, আওয়ামী লীগ বিএনপিকে রাজনীতিতে নিয়ে এসে সে 3টা সিটি কর্পোরেশন দখল করে নিয়েছে। কিন্তু ভোট ডাকাতি হয়েছে, জালিয়াতি হয়েছে, সিল মারা হয়েছে বা ছাপ্পা ভোট হয়েছে, এটা প্রকাশ্য, এটা গণমাধ্যমে পরিষ্কার এসেছে, প্রতিটি গণমাধ্যমে। সেইটা নিয়ে তো আপনার ডিবেট করার কোনো দরকার নাই। কিন্তু এবং তার এজেন্টদের থাকতে দেওয়া হয় নাই, অথবা এজেন্টরা হাজির হতে পারে নাই। এবং আওয়ামী লীগ যে অতীতের নির্বাচনগুলোতে যে প্রতিরোধটা করত, এই প্রতিরোধের শক্তিটা বিএনপির এই নির্বাচনে ছিল না, যেহেতু তার সাংগঠনিক কাঠামোটা ছিল ভঙ্গুর, তছনছ, নেতাকর্মীরা জেলে এবং কর্মীরা ছিল ফেরারি। এই জন্য আপনার কাছে আবার এখন আন্তর্জাতিক চাপ যেটা আপনি বলছেন, এই আন্তর্জাতিক চাপ এই দেশে সবসময় ছিল। এইবার প্রবলভাবে আসছে 3 সিটি নির্বাচনে, যেটা 5ই জানুয়ারিতে এতটা আসে নাই। এইটা আমরা অনুমান করছি, মনে করেন আবহাওয়াবিদরা যেরকম অনুমান করেন, আমরা রাজনৈতিক আবহাওয়াবিদরা সেই রকম অনুমান করছি, পার্থক্য এইটুকুই। আচ্ছা, অ্যাডভোকেট আহমেদ আজম ওয়েন্ডি শারমিনের নানা অনিয়মের তদন্তের কথা বলেছেন। তিনি বলেন যে কিভাবে স্বচ্ছ তদন্ত করা যায় এ ব্যাপারে সবার লক্ষ্য করা প্রয়োজন। স্বচ্ছ তদন্ত বলতে উনি কি বোঝাচ্ছেন? আপনার এই প্রশ্নটায় আসবো, তার আগে আমি 2-1টি কথা একটু আলোচনা করতে চাই। আমার অত্যন্ত প্রিয় ভাজন বেলাল ভাই এবং আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক পীর হাবিবুর রহমান অনেকগুলো কথা বলেছেন। এই সকল কথা নিয়ে আমি আলোচনায় যাব না, ওই সময়ও আপনি আমাকে দেবেন না। বিস্তর আলোচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে, ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে অনেক কথা বলেছেন। আমি সেগুলোতে যাব না, কারণ দর্শক যারা আছেন ওনাদের অনেক কথার জবাব দর্শকদের কাছে আছে। আমি শুধু ছোট্ট করে বলবো যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রকাশ্য জবরদখল করে সকল কিছু ছিনিয়ে নিয়ে এই সিটি কর্পোরেশনগুলোকে দখল করেছেন, সেটা কিন্তু পীর হাবিবুর রহমান তার আলোচনায় স্পষ্ট করেছেন। এখন আমার কথাটা হলো যে বেগম খালেদা জিয়া যদি পেট্রোল বোমার রাজনীতি করে থাকেন, তাহলে এই দখলবাজির ভয়টা কেন, মানে হারার ভয়টা কেন, এই দখলবাজি কেন? তাহলে তো তাকে জনগণই প্রত্যাখ্যান করবে। তাহলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনটা দিয়ে দেখতেন যে সত্যিকারে জনগণ কাকে বেছে নেন। আমরা তো দেখেছি গত 3 মাসে, যে 3 মাস আন্দোলন হয়েছে, তখন বেশ কজন আলোচক এখানে প্রায় 15টা পত্রিকার কাটিং নিয়ে বিভিন্ন টকশোতে এসে দেখিয়েছেন যে কারা কারা এই পেট্রোল বোমা বানাচ্ছে, ধরা পড়ছে, প্রশাসন ছেড়ে দিচ্ছে। এগুলো নিয়ে বিস্তর আলোচনায় যাব না। তবে এটুকু বলতে পারি যে বেগম খালেদা জিয়া বা বিএনপি এই পেট্রোল বোমার রাজনীতি কখনো করেননি, করবেও না। আর এই যে আমরা এই নির্বাচনে প্রতিরোধ গড়ে তুলতে পারিনি, এটা যে পীর হাবিবুর রহমান বলেছেন, এই তথ্যটাও সঠিক নয়। এই জন্যেই সঠিক নয় যে প্রশাসনের কাছে তারা সশস্ত্র, রাজনৈতিক দল আমরা সম্পূর্ণ নিরস্ত্র। এই নিরস্ত্র নেতাকর্মীরা এই সশস্ত্র ব্যক্তিদেরকে ভেদ করে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এই কথাটা শুধুই বলার জন্যে বলা। যেমন 15ই ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল, প্রতিরোধ করতে পারেনি। তারা তাদের কথা মতো 1.5 মাস পরেই ছেড়ে দিয়েছিল, 4.5 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। নির্বাচন কিন্তু প্রতিহত করতে পারেনি। যেমন 5 জানুয়ারির নির্বাচন হয়ে গেছে, আমরা কিন্তু প্রতিহত করতে পারিনি। তবে জনগণ করেছে, ভোট না দিয়ে একটা নীরব বিপ্লব করেছে, ভোটার বিহীন হয়েছে। কিন্তু এমনিতে প্রতিহত করতে পারেনি। নির্বাচনে যেভাবেই হোক রেজাল্ট করে একটি সরকার ক্ষমতায় এসছে। কাজেই সশস্ত্র ব্যক্তিদের সাথে নিরস্ত্র জনগণ প্রতিরোধ করতে পারে না, এটাই বাস্তবতা। আর যে কথাটা এসছে যে প্রত্যাখ্যান যে করেছে, আমি নিজে কিন্তু ওই সময়ে ছিলাম পুরো এই 3 সিটি কর্পোরেশনে। কাজে আমিও দেখেছি, কোনো পূর্ব পরিকল্পনা নয়, সম্পূর্ণ জেনে শুনে যখন দেখা গেল 11টার মধ্যে সকল কিছু দখল হয়ে গেছে, যেটা পীর হাবিবুর রহমান বলেছেন, তখন আমরা দেখলাম যে এই নির্বাচনের থেকে স্বীকৃতি দেওয়ার কোনো অর্থ নেই। কাজেই নির্বাচন থেকে সরকার এবং নির্বাচন কমিশন যখন আমাদেরকে বেরি করে দিয়েছে, তখন জাস্ট আমরা প্রত্যাখ্যান করেছি, এর বাইরে আর কিছু না। আর আরেকটা কথা হলো যে এই যে চাপের কথা বললেন, আমি অনেক আলোচনা শুনেছি, আমি আগেই বলেছি যে সব আলোচনার জবাব দেবার সময় নেই।
আপনি বলেছেন স্বচ্ছ তদন্ত স্বচ্ছ তদন্তের কথা। বলতে উনি কি বুঝাচ্ছেন? একটা কথা কিন্তু ওনারা স্পষ্ট করে বলেছেন যে স্বচ্ছ তদন্ত, অর্থাৎ আমাদের দেশের অনেক তদন্তের নামে প্রহসন হয়। কাকে দিয়ে আপনি তদন্ত করবেন, সেই সংস্থাটি কতটুকু বিশ্বাসযোগ্য। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে। এই যে আপনি তদন্ত করবেন, একটা স্বচ্ছ তদন্ত এদেশের কোন সংস্থা দিয়ে করবেন, যার উপরে জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে, এটা নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি যে একটা স্বচ্ছ তদন্ত করবার অবস্থায় কিন্তু এখন আমরা আপনার নেই। কাছে এই ব্যাপার নিয়ে আবার আসবো। জি। যেমন ওয়ারিস হোসেন বেলাল, সরকারের পক্ষে, সরকার থেকে ক্ষমতায় থেকে সরকারের পক্ষে কি স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা সম্ভব? অবশ্যই সম্ভব, আমি বলবো অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে সম্ভব এই কারণেই, যারা জনগণের কথা বলবে, যারা গণতন্ত্রকে ধরে রাখতে চাইবে, জনগণের উন্নয়নের চিন্তা করবে, তাদের পক্ষে অবশ্যই সম্ভব। তার মানে আওয়ামী লীগের পক্ষে সম্ভব একটা স্বচ্ছ তদন্ত করা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কারা বলছে স্বচ্ছ তদন্তের কথা? ওই আমেরিকার থেকে এসে আমাদেরকে বলবে স্বচ্ছ তদন্তের কথা, তারপর আমরা স্বচ্ছ তদন্তের দিকে যেতে হবে? এটা হতে পারে না। স্বচ্ছ তদন্ত আমরাই করব। আমাদের দেশের প্রয়োজন। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন যে তদন্ত হবে, তদন্ত হবে, প্রধানমন্ত্রী যেগুলি বলেছেন এই complaint কথা। এসেছে তদন্ত হবে। এইটা কে কোন দেশ থেকে এসে বলল এবং সে কারণে আমাদের করতে হবে তা না, কিন্তু আমাদের নিজস্ব স্বার্থে এটা করতে হবে। কারণ আমরা আমাদের দেশের উন্নতি চাই। আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধটা থাকে একটা জাতীয়তাবাদী আন্দোলন। জাতীয়তাবাদী আন্দোলনের পরে কিন্তু একটা অর্থনৈতিক আন্দোলন শুরু হয়। হাবিব ভাই একটা কথা বলেছেন, এই অর্থনৈতিক আন্দোলনটা যখন শুরু হবে তখন আমি ব্যক্তিগতভাবে আমি অনেকাংশে দায়ী, সেটার কথা উনি বলেছেন। এবং আজকে সেই উপলব্ধিতে আসতে হবে কারা অতীতে কি ভুল করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি যাতে আর না হয়। যদি হয় তাহলে কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটা বারে বারে বাধাগ্রস্ত হবে। আমি বিএনপির বন্ধুদেরকে এই কথাটা বলতে চাই, বিএনপির বন্ধুদেরকে বুঝতে হবে জনগণের শক্তিটা কি জিনিস। জনগণের শক্তির সামনে এই গুলি, টিয়ার গ্যাস, কামান এগুলো কোনো বিষয়ই না। আমি শুধু একটা কথা বলি, আজকে যদি বিএনপি একটা ইসেরই করতেন, ওনারা এই জ্বালাও পোড়াও না করে, পেট্রোল বোমা না মেরে, ওনারা যদি সমস্ত কর্মীদেরকে একত্র করে কারাগারের সামনে বসে যদি বলতেন আমরা স্বেচ্ছা কারাবরণ কর্মসূচি গ্রহণ করলাম, আমাদের সবাইকে জেলে নিয়ে যান। সারা বাংলাদেশে এত কর্মীদেরকে তো আর জেলে নেওয়া যেত না, কিন্তু একটা কর্মীও বের হয় না কেন? আজকে তাদের উচ্চ পর্যায়ের নেতা, সর্বোচ্চ পর্যায়ের নেত্রী যখন চিন্তা করেন, জনগণ নিয়ে যখন চিন্তা করেন না, চিন্তা করেন কাদেরকে নিয়ে? হুজিকে নিয়ে চিন্তা করেন, তালেবানকে নিয়ে চিন্তা করেন। ওই যে অভিজিৎকে মেরেছে, আজকেই আসছে, আল কায়দা মেরেছে, আজকে আসছে নিউজটা। তাদের সাথে যখন গাঁটছড়া বাঁধেন, উলফার সাথে যখন গাঁটছড়া বাঁধেন, তখন তার মানে এই সমস্ত কাজকর্ম হচ্ছে জনগণ বিবর্জিত কাজ। এই জনগণ বিবর্জিত কাজ যারা করবে তাদের আত্মিক শক্তিটা তখন মনের মধ্যে থাকে না। আত্মিক শক্তি না থাকার কারণে তাদের কথায় জনগণ সাড়া দেয় না। জনগণ সাড়া যখন দেয় না, তখন আন্দোলন একদম মাঝপথেই আন্দোলন শেষ হয়ে যায়। এবং আরেকটা কথা তো দিবালোকের মতো স্পষ্ট, আজম ভাই স্বীকার করবেন, 2 দিন আগেই তো এটা ঠিক হয়ে গেছে। আপনি হাবিব ভাই যেটা বলেছেন, 2 দিন আগের ঘটনাটা তো ফাঁস হয়ে গেছে। এবং আমাদের চিটাগাংয়ের মঞ্জুর সাহেবের সাথে, এত সজ্জন ব্যক্তির সাথে যেভাবে একটা আচরণ করা হলো একটা দলের পক্ষ থেকে, এই বিষয়টা কিন্তু ঠিক হলো না। এতে হয় কি, যারা সত্যিকার রাজনীতিবিদ, প্রতিটা দলেরই উচিত, দলটা ভালো হোক খারাপ হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। হাবিব ভাই একটা ভালো লেখা লেখেন। হাবিব ভাই আমার সাথে ব্যক্তিগতভাবে এখানেও বলেছেন যে আমার ছাড়তে হলো, একটা প্রথমবারের মতো একটা পত্রিকা ছাড়তে হলো। আমি অত্যন্ত মর্মাহত, আমি অত্যন্ত দুঃখিত যদি হয়ে থাকে। এবং এইটা অবশ্যই বিশ্বাস করবেন হাবিব ভাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কোনো সময় এগুলো পছন্দ করেন না। উনি যে পেপারে কাজ করতেন সেই পেপারের মালিক ওনার কাছে গিয়েছিলেন যে এই কথা বলার জন্য পত্রিকায় কি লিখতে হবে।
উনি বলেছিলেন আপনাদের পত্রিকায় আমার সব ভালো কিছু লিখতে হবে না, আমার যেটা ভালো সেটা ভালো লিখবেন, খারাপ যেটা খারাপ লিখবেন। আমি ঠিক বলেছি ভাই? এই কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। এই বঙ্গবন্ধু কন্যাকে কোনো কিছু শিখিয়ে দেওয়ার প্রয়োজন। ওয়ারেস সাহেব, আপনার কাছে আবার আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় সিটি নির্বাচন ও বিদেশি পর্যবেক্ষণ। বিরতিতে যাওয়ার আগে পীর হাবিব ভাই, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ওয়াইজ ভাই বলছিলেন যে বিএনপি মাস মুভমেন্ট করতে পারে নাই, মানে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই। যে নির্বাচন হয়ে গেল এটাকে আবার প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এখন কি করণীয়, মানে এই গভর্নমেন্টের যে তদন্তগুলির কথা বলা হচ্ছে সেই তদন্তগুলি কি? বেলাল ভাই যেটা বলছেন অবশ্যই আমরা তদন্ত করব, সেই তদন্ত নিরপেক্ষ হবে এবং স্বচ্ছ হবে। প্রধানমন্ত্রী বলেছেন সব ঠিক আছে। আমি এটা কেন যাব, 3 সিটির নির্বাচন নিয়ে কেন যাব? আমার শেয়ার বাজারে যারা 32 লাখ বিনিয়োগকারী রিক্ত নিঃস্ব হয়েছিল তারা কারা? তারা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ গরিবের লোক দল ছিল এক সময়। সেই 32 লাখ বিনিয়োগকারী রিক্ত নিঃস্ব করে দিয়ে যখন একটা সিন্ডিকেট আপনার লুটে নিয়ে গেল এত হাজার হাজার কোটি টাকা, সেখানে কি হলো? সেখানে একটা তদন্ত কমিটি হলো। কারা করলো? এই সরকার করলো। সরকার কাদের দিয়ে করলো? ইব্রাহিম খালেদকে দিয়ে করলো। ইব্রাহিম খালেদ কি করলেন? একটা তদন্ত রিপোর্ট দিলেন এবং তিনি কিছু সুপারিশ করলেন, এটা গোটা দুনিয়া জানে। সেখানে কি হলো? সেখানে অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন, সংসদ হলো সার্বভৌম জায়গা, সংসদ হলো সংসদীয় গণতন্ত্রের আপনার গর্ভভূমি। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন ওদের হাত লম্বা। তাহলে প্রশ্ন আসে, ওদের হাত কি এতটাই লম্বা? মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের কথা বেলাল ভাই বলে যান, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি ওইখানে গিয়ে থেমে যায় যে ওই শক্তির হাত এতই বড় হয়ে যায় একটা রাষ্ট্রের চেয়ে? রাষ্ট্র তাকে ধরতে পারে না। কত মানুষ গুম হয়ে যায়, কিন্তু শেয়ারবাজার কেলেঙ্কারি লুটেরা তাদেরকে টাচ করা যায় না, স্পর্শ করা যায় না। এটা কি আপনার তদন্ত? এই তদন্তকে উপরে মানুষের আস্থা নাই এখানে। আর যেটা বলতেন যে বিএনপি কি করেছে? বিএনপির আমলে দুর্নীতি হয়েছে। বিএনপির আমলে শায়েম এস কিবরিয়া, মঞ্জুরুল ইমাম, আসানুল্লাহ মাস্টারের মতো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। কি ঘটেছে? 21-এর গ্রেনেড হামলায় আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের এক গ্রেনেড হামলায় প্রকাশ্য দিবসকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই গ্রেনেড হামলায় কি হয়েছে? পরবর্তীতে মামলায় জজমিয়া একটা নাটক সাজানো হয়েছে। কি প্রহসন একটা জাতির সঙ্গে! যে ঘটনায় গোটা দুনিয়ার বিশ্ব নেতৃবৃন্দ আপনার উদ্বেগ, উৎকণ্ঠা এবং সুখ জানিয়েছেন, সেইখানে বিএনপির তৎকালীন মন্ত্রী এবং নেতারা কি বলেছেন? বক্তৃতা করেছেন। সেই বক্তৃতা কি করেছেন? বলেছেন যে এটা শেখ হাসিনা বেঞ্চি বেগে করে গ্রেনেড নিয়ে আসছিলেন। এই ধরনের ফালতু কথাবার্তা দায়িত্বশীল নেতা মন্ত্রীরা, এদের কাছ থেকে এই দেশ কি আশা করতে পারে? এই জন্য বিএনপি মনে করেন যে বিএনপি জনগণকে নিয়ে যে আসবে, জনগণ আর নামবে না। আওয়ামী লীগ এটা বুঝতে পেরেছে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের অনেকগুলো স্ক্যান্ডালের কারণে, যে শেয়ার কেলেঙ্কারি সহ তারপর সারা দেশের যে দুর্নীতি পরায়ণদের যে উল্লাস নৃত্য, এটার কারণে গণমানুষ সেন্টিমেন্ট সবসময় ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থাকে। এই জন্য সেন্টিমেন্ট বিরুদ্ধে গেছে। 5টি সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ শক্তিশালী যোগ্য প্রার্থী দিয়ে অযোগ্য লোকদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে। কিন্তু 5 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ হুচট খেয়েছে। আজকেও মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বলেছেন 3 সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণ করেছে যে 5 জানুয়ারি নির্বাচনে না যাওয়া তাদের সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমি বলি কি, যে আওয়ামী লীগ যেরকম 75-এর 15ই আগস্টের পরে ধাপে 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 এগিয়েছে, বিএনপি ওইভাবে অগ্রসর হওয়ার জন্য আন্দোলনের একটা পার্ট হিসাবে, তার কৌশল হিসাবে, রণকৌশলী হিসাবে সে প্রতিটা নির্বাচনে যেভাবে স্থানীয় সরকারে নিয়েছে, জাতীয় নির্বাচনে অংশ নিতে পারত। এখন মনে করেন আজম ভাই যেটা বলবেন, তারা যেটা বলবেন, এখন তো কেউ শুনবেন না রে ভাই। তারা তো দুইটা দল করেন, 2 দলের বাইরে তো তারা যাবেন না। আচ্ছা, দাঁড়ান, আমি বলি, তারা চিন্তা করবেন A+, ঘুম থেকে উঠে তারা 2 জায়গায় গিয়ে পেতে হবে তাদেরকে। কিন্তু আপনি একটা কথা বলেন, আজকে এমাজউদ্দিনের মতো প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, একজন সম্মানিত লোক, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি কি হলেন? তিনি বিএনপি দেয় ক্যান্ডিডেট, তিনি করেন মাঠে কাজ। তিনি কি করলেন? ইলেকশন দিন লাঞ্ছিত হলেন। লাঞ্ছিত বলেন আমার শিক্ষা জীবনে এটাই পাওনা ছিল। বয়স কত? অশীতিপর বৃদ্ধ,
তুমি কেন যাচ্ছ এই রাজনীতিতে, তুমি অবসর জীবন যাপন কাটাও, তুমি একটা মাঝে মধ্যে দুই একটা কথা বলো জাতির অভিভাবকের মতো। উনি কি বলেন যে আরো 100 বছর পর যদি বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন তাহলে তিনি যদি ইয়াজউদ্দিনের মতো একটা রাষ্ট্রপতি হতে পারেন। আর ওইদিকে কি হলো, আপনি দেখেন যে আওয়ামী লীগ ক্যান্ডিডেট দেয় পরাণের গহীন ভিতরের মতো কাব্যগ্রন্থ, পায়ের আওয়াজ পায় বা খেলারাম খেলে যায় মতো খেলতে খেলতে সৈয়দ শামসুল হকের নেতৃত্বে আরেকটা কমিটি পেশাজীবীদের, মানে দেশ দুই ভাগে বিভক্ত, দুইটা দলের অন্ধ আনুগত্য। এরা কারা, এরা কেমন, এমন কি পরিস্থিতি দাঁড়িয়েছিল? আমরা না হয় পাকিস্তান আমলে আমরা জাতিসত্তার স্বাধীনতার জন্য আমরা এটা করেছিলাম, তারপরে না হয় সামরিক শাসন আমলে না হয় আমরা গণতন্ত্রের জন্য করেছিলাম। এখন কেন এই যে দুইটা দল পেশাজীবীরা বিভক্ত? এখন আমি পীর হাবিবুর রহমান আর আপনি কথা বলেন, আমরা মনে করেন শূন্যের উপর দাঁড়িয়ে ভাসি, পদ্মফুল যেরকম ভাসে আমরা এরকম ভাসি, দেখতে ভালো লাগে কিন্তু আসলে কোনো নাই, তুলে ফেলে দিলে কিচ্ছু করার নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কাটাচ্ছি। কিন্তু এই গণতন্ত্র আমরা চাই নাই, যে গণতন্ত্র বড় দুইটা রাজনৈতিক শক্তিকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে না আসে। এমন গণতন্ত্র আমরা চাই নাই যেখানে সংসদ অকার্যকর থাকে, একটা ঘর জামাই বিরোধী দল থাকে, যেটা মনে করেন ফ্লোর ক্রস করে প্রধানমন্ত্রীর কাছে ছুটে চলে যায়, গিয়ে জিজ্ঞেস করে আমি কি বক্তব্য রাখতে পারি আপনার জন্য। জনাব ওয়ারিসুল হোসেন বিলাল, আরও অভিযোগ আছে যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ তারাও এই সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আরও অভিযোগ আছে যে নির্বাচন কমিশন অভিযোগগুলি পেয়েও আমল দেয়নি। জি, নির্বাচনের পরে অবশ্য অনেকগুলো কথাই আসে, আমরা সবসময় অতীতে মানে 73 থেকেই লক্ষ্য করছি অনেক কথাই আসে। এমনকি 70-এর নির্বাচনেও এসেছে, জামাত বলেছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রে, তাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সেই কথাও আছে। কিন্তু বেঞ্চমার্ক কিন্তু আমাদের 70-এর নির্বাচন। এখন ওয়ার্কিং গ্রুপ এটা কারা এরা আমি জানি না, ঠিক এরা কোনো নিবন্ধীকৃত পর্যবেক্ষক কিনা সেটাও জানি না। এরা এই আমাদের দেশটায় 75-এর পরে অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি। জনগণ বিবর্জিত ভুইফোড় অনেক নেতা অথবা সোকল সুশীল সমাজ এরা এসে বাজিমাত করতে চায়, আসর গরম করতে চায়। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। যার আইডেন্টিটি নাই তারা একটা ঘরানা করবে। আমি যখন বিদেশে যাই, বিদেশে গেলে ওই ছাগলনাইয়া সমিতি, বানিয়াচং সমিতি, অমুক সমিতি, তমুক সমিতি, ওরা এসে বলে আমাদেরইতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসাবে। আমরা বলি যে তোমরা তো আমাদের বাঙালি জনগোষ্ঠীটা একটা কাকে উপজাতিতে পরিণত করতেছো, এটা করতেছো কেন তোমরা? আসলে করতেছে ওরা কিন্তু সবাই একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। ওই বানিয়াচং সমিতির যদি সভাপতি, ও যে একটা কার্ড বানাবে প্রেসিডেন্ট অফ বানিয়াচং সমিতি, বুঝেছেন, ওই কার্ডটা প্লেস করতে পারে ওইখানে, তো সে ওই দেশে তো সে সেরকম একটা স্ট্যাটাস পায় না। এইখানেও হয়েছে এই দেশের এই অবস্থা। এই সোকল সুশীল সমাজ বিদেশ থেকে টাকা এনে কি বলে, গিভ $2, সেভ ওয়ান চাইল্ড অফ বাংলাদেশ, এইভাবে করে করে তারা টাকা এনে এইখানে এসে ষড়যন্ত্রগুলো করে। এই ষড়যন্ত্রগুলো করলে সুবিধাটা কি? তারা পেয়ে যায় সাথে বিএনপির মতো রাজনৈতিক দলকে, বৃহৎ রাজনৈতিক দল। এই বৃহৎ রাজনৈতিক দল যখন এদের কাঁধে ভর করে, যখন অন্যান্য জড়ানো পেঁচানো মানে ষড়যন্ত্রকারীদের উপর ভর করে, তখন কিন্তু জনগণ আশাহত হয়। জনগণ তখন দেখে এই দলটা তো আমার উপর নির্ভর করছে না, আমার কুড়ে ঘরে এসে কথা বলছে না। বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু একটা বিষয় আছে, বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছেন এবং নেত্রী সেই হেতু পথেই হাঁটেন। এই দলের যখন সম্মেলন হয়, হাবিব ভাই আপনি তো জানেন তখন কি অবস্থা হয় আমাদের, এটা কল্পনা করা যায় না। এবং এক একটা কর্মীদেরকে তোয়াজ করতে করতে, এবং কর্মীরা তখন উপলব্ধি করে যে আমার শক্তি কতটুকু, এই এত বড় বড় ঢাউস গাড়ি নিয়ে আইসা গাড়ির থেকে নাইমা সারাদিন আমাদের তোয়াজ করতেছে, আর ওই কর্মীরাও যায় কথা বলে জনগণের সাথে। এটাই হচ্ছে শক্তি, এই শক্তি নিয়েই চলে আওয়ামী লীগ। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম শক্তির কথা বললেন, জনগণের শক্তির কথা বললেন, কিন্তু এইবারে দেখা গিয়েছে যে কর্মী আর অ্যাক্টিভিস্টরা ছিল না বিএনপি, জনগণও কিন্তু খুব একটা রাস্তায় নামে নেই, মানে এটা করতে পারে নাই বিএনপি। আমি আবার আপনাকে বলবো, আমরা 91-এর আন্দোলন দেখেছি। আমার বেলাল ভাই
আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে বলেছেন যে উনি হুজির সাথে জড়িত, আল কায়দার সাথে জড়িত, তালেবানের সাথে জড়িত। আমার পীর হাবিব ভাই আবার বলেছেন যে গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যাকাণ্ড, হাসানুল্লাহ হত্যাকাণ্ড, এগুলোর সাথে বিএনপি জড়িত। অর্থাৎ এই কথাগুলো বলে হয়তো আমাকে এমনভাবে প্রভোগ করছেন যে আমি যেন এই তর্কে ওনাদের সাথে লিপ্ত হই। আমি বিনয়ের সাথে বলবো যে এই তর্কে আমি আদৌ লিপ্ত হব না, কারণ এই বিষয়গুলো ম্যাডাম খালেদা জিয়া উদার একজন নেত্রী, উদার গণতান্ত্রিক নেত্রী, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি এগুলোর সাথে যে জড়িত নন, আর 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি বা অন্যান্য হত্যাকাণ্ডের সাথে যে সম্পর্কিত নয়, এটা দর্শকদেরও জানা। এটা নিয়ে ওনাদের সাথে আমি তর্কে লিপ্ত হব না, এটা নিয়ে আমার তর্কে লিপ্ত হওয়ার ইচ্ছেও নাই। আমি শুধু এটুকু বলেই ক্ষান্ত হব। তবে আপনার যে কথাটা, জনগণ যদি বিএনপির সাথে না থাকবে তাহলে তো শাসক দল নির্বিঘ্নে একটা অবাধ নির্বাচন দিতে পারেন, নির্বিঘ্নে মধ্যবর্তী নির্বাচন দিতে পারেন। তা দেন না কেন? এই সামান্য স্থানীয় সরকার নির্বাচন, যে নির্বাচনে সরকারের পরিবর্তন হবে না, সে নির্বাচনও এত জবরদখল কেন? কারণ একটাই, সরকারের ভয় ম্যাডাম খালেদা জিয়া এবং বিএনপি এতটাই জনপ্রিয় যে এখানে যদি অবাধ নির্বাচন দেয়া হয় তাহলে শাসক দলের বিপর্যয় ঘটবে। এজন্যেই। আর মঞ্জুরুলের কথা বলেছেন, মঞ্জুরুল চিটাগংয়ের সদ্য সাবেক মেয়র, তিনি অত্যন্ত ভালো লোক এবং শান্তিপ্রিয় লোক, অতটা রাজনীতি বুঝেন না। তিনি দুঃখ করে বলেছেন যে আমি আমার 50 বছরেও আমি এই ধরনের নিকৃষ্ট নির্বাচন আর দেখিনি, কাজেই আমি এই রাজনীতির সাথে নেই, আমি থাকবো না। এটা নির্বাচনকে দেখে তিনি ঘেন্না করে এ কথা বলেছেন, বিএনপির উদ্দেশ্যে বলেন নাই। আমরা কথাকে শুধু বিকৃত করি, সঠিকভাবে কথাকে উপস্থাপন করবার চেষ্টা করি না। আর দুদিন আগেই টেলিফোনের কথা বলেছেন, দেখেন টেলিফোনে আড়ি পাতার কারণে অনেকে জেল খাটেন, আবার আজকে টেলিফোনের কথা নিয়েই মুখরোচক অনেক গল্প হয়। এগুলো শুধুই গল্প, এগুলোর কোনো ভিত্তি নেই। আমি বলবো এগুলো না করে বাস্তবসম্মত, যেটা পীর হাবিবুর রহমান বলেছেন, যে এটা তো কোনো গোপন বিষয় নয়। এই 3 সিটি কর্পোরেশনের নির্বাচন যে পুরোপুরি দখল করে নিয়ে যাওয়া হয়েছে চর দখলের মতো, এটা সচিত্রভাবে ইলেকট্রনিক্স মিডিয়ায় এসছে এবং পরের দিন পত্রপত্রিকায় সচিত্র এসছে, শুধু খবরে আসেনি। কাজেই এটা নিয়ে সন্দেহেরও কিছু নেই। কাজেই বিএনপি অত্যন্ত সঠিক সময়ে প্রত্যাখ্যান করে এই 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনের দায়কে নিজেদের কাঁধে নেয়নি। আর আরেকটা কথা, যে জনগণ বিএনপির সাথে নেই। আমার বেলাল ভাই বলেছেন যে আমরা জনগণের সাথে আছি, বিএনপি জনগণের কাছে যায় না। বিএনপি জনগণের দল বলেই তো শাসক দলের এত ভয়, যে বিএনপি বারবার বলছে, শাসক দলও 5 জানুয়ারির আগে নির্বাচনে বলেছিলেন যে এই নির্বাচনটা শুধুমাত্রই একটি সংবিধান রক্ষার নির্বাচন, এর পরপরই আমরা বিরোধী দলের সাথে আলোচনা করে আরেকটা নির্বাচনে, অংশগ্রহণমূলক নির্বাচনে যাব। যাচ্ছে না শুধু একটি কারণেই, যে জনগণ বিএনপিকে ভোটগুলো দিয়ে ফেলবে। ওই ভয়েই কিন্তু ওই মধ্যবর্তী নির্বাচনও না, কিছু না, অস্ত্রের জুড়ে আমি যতদিন পারি শাসন করব। এবং সেদিনও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচনে যে তার কৌশল আমাদের আছে, নির্বাচনের দিন বিএনপি দেখবে। শুধু বিএনপি দেখেনি, পুরো সিটি কর্পোরেশনগুলোর ভোটাররাও দেখেছেন, বুঝতে পেরেছেন। আমাদের কাছে 1 মিনিট সময় আছে, শেষ লাইনটা বলি, এগুলো নয়। আসুন না আমরা একটি অর্থবহ সংলাপের মধ্য দিয়ে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের চিন্তা করি, যেখানে কোনো দখলবাজি থাকবে না, যে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হবে। পিরাবি, আমাদের কাছে সময় নেই, 1 মিনিট সময় আছে। একটা ছোট্ট প্রশ্ন করব অন্য প্রসঙ্গে, যেটার সাথে আপনি জড়িত। সেটা হলো যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশের
সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির ঘটনা নিয়ে বাংলাদেশ বাক স্বাধীনতা 2014 শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে আর্টিকেল 19। এটাতে বলা হয়েছে যে 2014 সালে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সাংবাদিকদের উপর আক্রমণের মাত্রা আগের বছরের তুলনায় 33.6% বেড়েছে। আপনি এটার সাথে কতটা একমত? জাস্ট 30 সেকেন্ডস একটা উত্তর দেবেন। আমি কি একমত হব? আপনিও জানেন আর ওনারাও দেখেন, সাংবাদিকদের একটা দল যায় বেগম খালেদা জিয়ার কাছে, ওইখানে গিয়া উনার গুণকীর্তন গাইতে গাইতে প্রশ্ন করতে ভুলে যায়। প্রধানমন্ত্রীর কাছে আরেক দল যান, তারা প্রধানমন্ত্রীর বন্দনা করতে 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 তারা প্রশ্নের খেয়ে হারিয়ে ফেলেন। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এইখানে এই রিপোর্ট নিয়ে আর আমরা কি কথা বলবো? শুধু এইটুকু বলি যে সাগর রুনির হত্যাকাণ্ডটাই সরকার এতদিনে উদ্ঘাটন করা দূরে থাকুক, একটা আসামি ধরতে পারে নাই। এ হলো দুঃখজনক ঘটনা। আর আজম ভাই যেটা বলছেন, আমার একটা বক্তব্যের জবাবে, যে 15 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ রুখতে পারে নাই, উনি ভুলে গেছেন প্রেস ক্লাবের সামনে হানিফের জনতার মঞ্চে লক্ষ লক্ষ মানুষের ঢল, দিবারাত্রি, গান বাজনা, বক্তৃতা এবং ঢাকাকে অচল করে দেওয়া, এবং মনে করেন সেখানে সচিবালয়ের প্রজাতন্ত্রের কর্মচারীরাও ছুটে আসা। আরেকটা বিষয়, আপনি তখন আওয়ামী লীগ ঢাকায় মেয়র 21 বছর পর এবং চট্টগ্রামের মেয়র 94 সালে পেয়েছিল, সেইখানে তারা জনগণকে রাস্তায় নামিয়েছে, 2 জায়গায় বারুদের মতো আগুন জ্বালিয়েছিল। আর 5ই জানুয়ারি ইলেকশনের আগে 60টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল এবং ঢাকায় তাদের মেয়র ছিলেন তখনও, কিন্তু তারা কোনো জায়গায় জনগণকে নিয়ে যে গণ অভ্যুত্থান সেটা সৃষ্টি করতে পারেন নাই। জনাব পীর হাবিব, ওয়াইস চেয়ারম্যান বেলাল, জনাব অ্যাডভোকেট আহমদ আজম, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।